Good morning, everyone. Good morning, Good ma'am. morning, ma'am. Good Good morning. morning. Good morning. Morning, ma'am. Good morning, ma'am. Good Morning, evening. ma'am. Good morning, কেমন ma'am. আছেন সবাই? ভালো ম্যাম। Good খুব morning, ma'am. ভালো। আচ্ছা, তো চলুন আজকের ক্লাসটা শুরু করা যাক আমাদের। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা ফ্যাটস এন্ড অয়েলস কে নিয়ে কথা বলবো। এর আগের দিনকে আমরা দুটো ম্যাক্রোনিউট্রিয়েন্টস কমপ্লিট করেছি, কার্বোহাইড্রেট আর প্রোটিন। আজকে আমরা লাস্ট যে ম্যাক্রোনিউট্রিয়েন্টসটা রয়েছে সেটার ব্যাপারে আলোচনা করব, দ্যাট ইজ ফ্যাটস এন্ড অয়েলস। তো তার আগে যারা যারা আনমিউটেড রয়েছে একটু মিউট করে দেবেন নিজেদের। প্রোটিনের একটা কোশ্চেন ছিল ম্যাডাম, এখন করবো? ওকে, গুড মর্নিং, ম্যাম। গুড মর্নিং সবাইকে। আচ্ছা, ম্যাম প্রোটিন প্রথমে নিয়ে একটা যখন কোশ্চেন ছিল, করবো কি? ফ্যাট বা লিপিড নিয়ে কথা বলছি, আচ্ছা যারা আনমিউটেড রয়েছেন প্লিজ মিউট করুন। যখন ফ্যাটস আর লিপিডস নিয়ে কথা বলছি, আহ যারা আনমিউটেড রয়েছেন, ওকে। সো ফ্যাট এন্ড লিপিড নিয়ে যখন কথা বলবো তখন প্রথম যেটা আসবে দ্যাট ইজ ইনসলিউবিলিটি। ফ্যাট বা লিপিড অর্থাৎ তেল, যদি আমরা বলি তেল বা ফ্যাট বা চর্বি যেটাই হোক না কেন, সেটা কিন্তু কমপ্লিটলি ওয়াটার ইনসলিউবল। সেটা জলের মধ্যে গুলে যাচ্ছে না, অর্থাৎ জলের মধ্যে তারা অদ্রবণীয়। এবং এই যে ফ্যাটের কথা বলছি, এই ফ্যাট থেকে আমরা ম্যাক্সিমাম সোর্স অফ এনার্জিটা কিন্তু পেয়ে থাকি। যে কারণে আমরা অনেক সময় ফ্যাটকে ভাবি যে ফ্যাট ভীষণ খারাপ, ভীষণ, সেটাকে একেবারেই নেওয়া যাবে না, এই রকম যে একটা ধারণা রয়েছে। তো সেটা কিন্তু একেবারেই নয়। কেন নয়? কারণ ফ্যাটস এর অনেক ফাংশনস রয়েছে, কিন্তু ফ্যাট নিতে হয় খুব কম। কেন খুব কম নিতে হয়? কারণ ফ্যাট থেকে আমরা অনেকটা এনার্জি পেয়ে যাই, যেখানে কার্বোহাইড্রেট বা প্রোটিন থেকে আমরা জাস্ট 4.1 কিলো ক্যালোরি পাচ্ছিলাম পার গ্রামে, সেখানে ফ্যাট কিন্তু পার গ্রাম আমাকে দিচ্ছে 9.3 কিলো ক্যালোরি, যেটা ডাবল এরও বেশি। একটা কার্বোহাইড্রেট বা প্রোটিন জাতীয় খাবার আমাকে যতটা নিতে হয় তার অর্ধেকেরও কম আমি যদি ফ্যাট নিই, তাহলে আমার ক্যালোরির চাহিদাটা পূরণ হয়ে যেতে পারে। ঠিক আছে, বাট কেন আমাদের প্রবলেম হয়? কারণ আমরা একই রকম ফ্যাটের পরিমাণটাও আমরা অনেকটা বেশি নিচ্ছি, এবং যতটা ক্যালোরি আমরা পাচ্ছি সেই ফ্যাট থেকে সেটা আমরা খরচ করতে পারছি না। ফ্যাটেরও যদি ক্লাসিফিকেশনে আসি, যেরকম প্রোটিন এবং কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন দেখেছি, সেরকম ফ্যাটকেও যদি ক্লাসিফাই করি, প্রথমেই এর কেমিক্যাল নেচার, এই যে ক্লাসিফিকেশনসটা আমরা দেখছি, এই ক্লাসিফিকেশনসটা বেসিক্যালি ফ্যাটের কেমিক্যাল নেচার অর্থাৎ তাদের স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে আমরা করতে পারি। তার মধ্যে প্রথম কি থাকছে? সিম্পল লিপিড, যেরকম সিম্পল প্রোটিন পড়েছি, সিম্পল কার্বোহাইড্রেট পড়েছি, সেরকমই সিম্পল লিপিড, অর্থাৎ যেখানে ফ্যাট ছাড়া আর অন্য কোনো কিছু নেই। হুম, সেটাকে আমরা বলছি সিম্পল লিপিড। ঠিক আছে, এই সিম্পল লিপিডের মধ্যে কি রয়েছে? ফ্যাট রয়েছে, অয়েল রয়েছে এবং ওয়্যাক্স রয়েছে। ওয়্যাক্স কোনটা? একটা মোম জাতীয় পদার্থ, আগে যেটা আমার বডির মধ্যে গুলে যাচ্ছে না। এই ওয়্যাক্সটাকে আমরা কিভাবে বলতে পারি, কিভাবে বোঝাতে পারি? আমাদের বডির যে কোলেস্টেরলটা রয়েছে সেটা হচ্ছে কাইন্ড অফ ওয়্যাক্স। বা আহ, যদি আমরা আমাদের নর্মাল এক্সাম্পলে ভাবি, তাহলে দেখবো এই যে তেল ছিটে পড়ে যায় অনেক সময় অনেক জায়গায়, বা রান্নাঘরেতেও আমরা কি দেখি? একটা তেল ছিটে পড়ে গেছে। এই যে অবস্থাটা তৈরি হলো, এটা হচ্ছে ওয়্যাক্স। তার মানে আমরা ডাইরেক্টলি কিন্তু খাবার থেকে এটা পাচ্ছি না। হুম, আমরা ডাইরেক্টলি খাবার থেকে কি পাচ্ছি? ফ্যাট বা অয়েল। সেটা আমার বডিতে দীর্ঘদিন ধরে জমতে জমতে এরকম একটা ওয়্যাক্সি সাবস্ট্যান্স তৈরি করতে পারে। ঠিক আছে, নেক্সট কি দেখছি? দ্যাট ইজ কম্পাউন্ড লিপিড। কম্পাউন্ড মানে তার সাথে অর্থাৎ ফ্যাটের সাথে আরো একটা কিছু যোগ হয়েছে, হুম, তাকে বলবো আমরা কম্পাউন্ড লিপিড। যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি গ্লাইকোলিপিড, অর্থাৎ গ্লাইকোজেন বা গ্লুকোজ অর্থাৎ কার্বোহাইড্রেট সাথে যখন লিপিড কানেক্টেড, ফসফোলিপিড ফসফরাসের সাথে লিপিড কানেক্টেড, লাইপোপ্রোটিন বা সালফোলিপিড, এই প্রত্যেকটাই হচ্ছে এরা নন লিপিড
কোনো একটা পদার্থের সঙ্গে যখন লিপিড অ্যাড হচ্ছে তাকে আমরা বলছি এই কম্পাউন্ড লিপিড। কোথায় পাই আমরা ইউজুয়ালি? এগুলো আমরা আমাদের সেল মেমব্রেনের মধ্যে পেয়ে থাকি, কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্রেনের মধ্যেও পেয়ে থাকি। তো এগুলো আমাদের বডিতে অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে, সিনথেসিস হতে পারে। এবং নেক্সট হচ্ছে ডিরাইভড লিপিড। তার মানে ফ্যাট খাবার যখন আমরা নিচ্ছি, অর্থাৎ লিপিড জাতীয় ফুড নেওয়ার পরে সেটা আমার বডিতে ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে কি তৈরি করলো সেটা হচ্ছে ডেরিভেশন, সেটা আমি ডিরাইভ করলাম, তাই তাকে বলা হলো ডিরাইভড লিপিড। কি পাচ্ছি ফ্যাটকে ভাঙলে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এই দুটো জিনিস আমরা ফ্যাটকে ভাঙলে পেয়ে থাকি। কেউ একজন এখনো আনমিউট রয়েছেন, মিউট রাখবেন প্লিজ। তো এই পুরো যে ক্লাসিফিকেশনটা আমরা দেখলাম, ইট ডিপেন্ডস অন কেমিক্যাল নেচার অর কেমিক্যাল স্ট্রাকচার। তারপরে যদি বলি, নেক্সট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হচ্ছে ভিজিবিলিটির উপরে ডিপেন্ড করে আমরা লিপিডকে ভাঙতে পারি। কিরকম? একটা ভিজিবল ফ্যাট আর একটা ইনভিজিবল ফ্যাট। ভিজিবল ফ্যাট মানে যাকে আমরা দেখতে পাই, অর্থাৎ যেই ফ্যাটটা আমরা জানি যে এই খাবারটা অ্যাকচুয়ালি ফ্যাট, সেটা হচ্ছে ভিজিবল ফ্যাট। যেরকম তেল, ঘি, মাখন, মার্জারিন, বনস্পতি, যা যা আমরা জানি সেটা হচ্ছে ভিজিবল ফ্যাট, অর্থাৎ চোখে যেটা দেখা যাচ্ছে। আর ইনভিজিবল মানে যেটা দেখা যাচ্ছে না। তার মানে একটা খাবারের মধ্যে যে ফ্যাট থাকছে সেটাকে বলা হচ্ছে ইনভিজিবল ফ্যাট। বাদামের মধ্যে ফ্যাট থাকছে, তাহলে সেটা হচ্ছে ইনভিজিবল ফ্যাট। বা একটা মাছ, মাংস, ডিম যাই হোক না কেন, সেগুলোর মধ্যে যে ফ্যাটটা থাকছে, একটা খাবারের মধ্যে যে ফ্যাটটা থাকে যেটাকে চোখে দেখা যায় না কিন্তু তার প্রেজেন্স রয়েছে, তাকে আমরা বলবো ইনভিজিবল ফ্যাট। এটা ভিজিবিলিটির উপরে। এবং আরেকটা হচ্ছে সোর্সের উপরে ডিপেন্ড করে। সোর্সের উপরে কি? অ্যানিমাল ফ্যাট এবং প্লান্ট ফ্যাট। অ্যানিমাল ফ্যাট মানে অ্যানিমাল সোর্স থেকে পাচ্ছি, যে ফ্যাট গুলো আমি অ্যানিমাল সোর্স থেকে পাবো তাকে বলবো অ্যানিমাল ফ্যাট। সেটা ভিজিবল, ইনভিজিবল দু রকমই হতে পারে। যেরকম মাছ, মাংস, ডিম, ঘি, দুধ, ছানা, পনির বা চিজ, যা কিছু আমি অ্যানিমাল সোর্স থেকে পাচ্ছি সেটাই অ্যানিমাল ফ্যাট। ভিজিবল বা ইনভিজিবল দুটোই আসতে পারে। আরেকটা হচ্ছে প্লান্ট ফ্যাট। প্লান্ট ফ্যাট প্লান্ট সোর্স থেকে পাচ্ছি, এই যে বললাম বাদামের কথা, বা আরো যা যা ফুড রয়েছে যেখান থেকে আমি ফ্যাট পাচ্ছি, এখানে কিন্তু একই রকম ভিজিবল ইনভিজিবল দুটোই হতে পারে। ভিজিবল ফ্যাট মানে সর্ষের তেল, সূর্যমুখীর তেল, এরকম বিভিন্ন সিড অয়েল যা কিছু পাচ্ছি সেটাও আমার প্লান্ট ফ্যাট। এছাড়াও নর্মালি যখন আমরা ফুড ইনটেক করছি সেটাও কিন্তু একটা প্লান্ট ফ্যাটের মধ্যে পড়ছে। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে? হ্যাঁ, ইয়েস ম্যাম। ভেরি গুড। আচ্ছা, এবার এই যে আমরা ফ্যাটের ক্ষেত্রে দুটো কথা পড়লাম, দুটো নাম পেয়েছি, দুটো না রাদার তিনটে নাম পেয়েছি। কি কি? একটা হচ্ছে লিপিড, একটা পেয়েছি ফ্যাট, একটা পেয়েছি অয়েল। তো আলটিমেটলি কিন্তু সবটাই সেম। আমরা যাই নিই না কেন তার থেকে আমরা ওই 9.3 কিলো ক্যালোরি এনার্জি পাচ্ছি, কিন্তু কেন একে আলাদা আলাদা নাম দেওয়া হচ্ছে? লিপিড হচ্ছে হোল ফ্যাটকে আমরা লিপিড বলছি। এর মধ্যে যখন আমরা দুটো ভাগ করে নিচ্ছি, ফ্যাট আর অয়েল, একে যখন আলাদা করে দিচ্ছি তার মানে কি? এই যে ফ্যাটের কথা বলছি, এই ফ্যাটটা ইউজুয়ালি সলিড থাকছে। কিরকম সলিড? রুম টেম্পারেচারেও যদি সলিড থাকে তাহলে তাকে আমরা বলবো ফ্যাট। যেরকম মাখন বা ঘি, বা সেটা আমরা বলতে পারি কোনো মিট ফ্যাট যেটা হচ্ছে মাংসের চর্বি, এগুলো রুম টেম্পারেচারেও সলিড থাকতে পারে। হ্যাঁ, তাহলে তারা হচ্ছে ফ্যাট। এবং আরেকটা আমরা পেলাম অয়েল। অয়েল মানে লিকুইড, অর্থাৎ যারা রুম টেম্পারেচারে লিকুইড থাকছে, রুম টেম্পারেচারে লিকুইড থাকছে তাকে আমরা বলবো অয়েল। তো আলটিমেটলি বিষয়টা সেম, শুধু তার নামকরণটা আলাদা হচ্ছে। ঠিক আছে,
এরপরে আমরা আসবো ফ্যাটি অ্যাসিড। ফ্যাটকে যখন আমরা ভাঙছি আমার বডিতে সবসময় কিন্তু একটা লিপিড যখন ভাঙছি, ঠিক আছে, এই লিপিডটাকে ভেঙে আমরা কি কি পাবো? একটা পাবো ফ্যাটি অ্যাসিড, আরেকটা পাবো গ্লিসারল। এই যে গ্লিসারল, এইখান থেকেও কিন্তু আমাদের বডিতে কোলেস্টেরল সিনথেসিস হয়। হুম? এবং ফ্যাটের যদি সিম্পলেস্ট ফর্ম বলি তাহলে সেটা হচ্ছে এই ফ্যাটি অ্যাসিড। ওকে, এবার ফ্যাটকে আমরা যখনই ভাঙি তখন আলটিমেটলি মানে ফ্যাটের যে ফাইনাল যখন ভাঙা হচ্ছে তখন ফ্যাটে একটা ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। তাছাড়া কিন্তু ফ্যাটকে আমরা বলতে পারি তিনটে ফ্যাটি অ্যাসিডে ভেঙে যায়। তিনটে ফ্যাটি অ্যাসিড এবং একটা গ্লিসারল। যখন এটা তিনটে হয়ে যায়, তিনটে যদি থাকে আর যদি ভাঙা না হয় তাহলে সেই অবস্থাটাকেই বলা হয় ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড বা টিজি, এই কথাটাও আমাদের শোনা। কখন? ফ্যাটটা ভাঙতে ভাঙতে যদি আর ভাঙা না হয়, এই তিনটে থেকে কমে গিয়ে যদি একটা না হয় তখন তাকে আমরা বলবো ট্রাইগ্লিসারাইড। এবার আসবো এই যে ফ্যাটি অ্যাসিডটা আমি পেলাম, এই যে সিম্পল ফর্মটা পেলাম, এই ফ্যাটি অ্যাসিডকেও আবার অনেকগুলো ভাগে আমরা ভেঙে নিতে পারি। কিছু ভালো ফ্যাটি অ্যাসিড রয়েছে, কিছু খারাপ ফ্যাটি অ্যাসিড রয়েছে। কিরকম সেটা? প্রথমে আসবে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। স্যাচুরেটেড কথাটার মানে কি? স্যাচুরেটেড মানে হচ্ছে যেটা সম্পূর্ণ হয়ে গেছে, তাকে বলা হয় স্যাচুরেটেড। তার মানে একটা স্যাচুরেশন পয়েন্ট এসে পৌঁছে গেছে, তার আর নতুন করে কিছু হওয়ার নেই, সেটা হচ্ছে স্যাচুরেশন বলা হয়। তাহলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মানে একটা ফ্যাট যখন থাকে সেটা কার্বন বন্ডে তার স্ট্রাকচার গুলো হয়, সেটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আমরা যাই বলছি না কেন। আমরা মলিকিউলস এ কি পড়েছিলাম? ফ্যাটের মধ্যে কি কি মলিকিউলস থাকছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এই তিনটে মলিকিউলস কিন্তু একটা ফ্যাটের মধ্যে আমরা পেয়ে থাকি। কিভাবে পেয়ে থাকি? আচ্ছা, মানুষই হলে কেউ একজন, তো উনি আনমিউটেড রয়েছেন, আমি মিউট করে দিলাম, আপনি প্লিজ এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এবারে যদি আমরা ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচারটা ভাবি তাহলে কি হয়, মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এরা ঠিক কিভাবে থাকে? এই যে কার্বন, কার্বনের সবসময় চারটে হাত থাকে, চারটে বন্ড থাকে, অর্থাৎ কার্বন তার এক একটা বন্ডের সাথে এক একটা মলিকিউলের সাথে সে যোগ হতে পারে। এই ক্ষেত্রে কার্বন মলিকিউলের সাথে কিভাবে হাইড্রোজেন আর অক্সিজেন যোগ হয়? কার্বন এখানে দুটো বন্ড নিয়ে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, তার মানে এখানে একটা হাত কমে যাচ্ছে। এখনো এই যে এই বন্ডটা রয়েছে এখানে থাকছে হাইড্রক্সিল গ্রুপ বা OH। ওকে, তাহলে কটা বন্ড আমি পেলাম? 1 2 3। তাহলে এখনো একটা বন্ড বাকি রয়েছে। এই বন্ডে থাকে যে কোনো একটা যে কোনো একটা গ্রুপ থাকতে পারে, যে গ্রুপের কারণে আমরা তাকে আলাদা করছি। এবার বিষয়টা হচ্ছে এই যে একটা গ্রুপ থাকলো, এইটা ধরে নিচ্ছি আমি এই দিকে রয়েছে। কোনো কারণে কার্বন যদি এই গ্রুপের সঙ্গে যুক্ত না হয়ে আরেকটা কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে এবং সেও একই রকম ভাবে বন্ড তৈরি করেছে, তাহলে এখানে আমরা কার্বনের কটা বন্ড দেখতে পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে এই কার্বনটা চারটে হাত যুক্ত হয়ে গেছে। আবার যদি এই কার্বনটাই দেখি, একটা, দুটো, তিনটে, চারটে। এই কার্বনটাও কিন্তু চারটে হাতই রয়েছে, চারটে বন্ডে রয়েছে, তার মানে আর আলাদা করে কাউকে ধরার হাত ওর নেই। দ্যাট ইজ কল্ড স্যাচুরেশন বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যদি সিম্পলিফাই করে বলি তাহলে কি, কার্বন যখন তার চারটে হাতেই কাউকে না কাউকে ধরে রাখছে, এই অবস্থাটাকে
বলা হচ্ছে স্যাচুরেশন বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবং নেক্সট আরেকটা কি বললাম, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আনস্যাচুরেশন মানে সে অসম্পূর্ণ, এখনো সে সম্পূর্ণ হয়নি, তার মানে তার চারটে হাত কমপ্লিটলি কাউকে না কাউকে ধরে নেই, কোনো একটা বা দুটো হাত তার খালি থাকতে পারে। সেই অবস্থাটাকে বলা হয় আনস্যাচুরেশন বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কিরকম হবে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড? এই যে কার্বন গুলো রয়েছে, এইখানে কার্বন যদি কারোর একটার সাথে ডাবল বন্ডে থাকে, বাকিগুলো প্রত্যেকে একটা একটা ধরে রয়েছে, কিন্তু এইখানে কার্বনের একটা ডাবল বন্ড দেখছি, তার মানে 1 2 3, আচ্ছা এইখানে এটা থাকছে না। এই যে ডাবল বন্ড রয়েছে, তার মানে কি এই ডাবল বন্ডটাকে যদি আমি খুলে দিই, যদি সরিয়ে দিই, তাহলে দুটো কার্বনেরই একটা একটা করে হাত কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে। এই যে যদি এই ডাবল বন্ড গুলো থাকে কোনো কার্বনের সাথে, তাকে আমরা বলবো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা আনস্যাচুরেশন। এই বন্ডটা দুটো থাকতে পারে অথবা তিনটে থাকতে পারে। তাহলে এই আনস্যাচুরেশনকে যদি স্যাচুরেটেড করতে হয় কিরকম হবে? এখানে কার্বন গুলো রয়েছে, এখানে দুটো ছিল, এখানে একটা হলো, 1 1 2 3 4, কার্বনের চারটে হাত, চারটেই কাউকে না কাউকে ধরে রয়েছে। আবার এখানে দেখছি 1 2, এখানে একটা খুলে গেছে, তার মানে 1 2, তাহলে 1 2 3 4, আরেকটা হাত কিন্তু অ্যাড হলো। এখানেও তাই, উপরে একটা বন্ড তো ছিলই, আবার নিচে একটা বন্ড আমি যোগ করে দিলাম, তাহলে এও চারটে হাতে কাউকে না কাউকে ধরে রইলো। এইটা হয়ে গেল স্যাচুরেশন। তাই আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেড করা যায়, কিন্তু স্যাচুরেটেড থেকে আনস্যাচুরেটেড করা যায় না। সিম্পলিফাই করে যদি বলি, তাহলে স্যাচুরেশন আর আনস্যাচুরেশনের মধ্যে ডিফারেন্সটা কি হচ্ছে? স্যাচুরেটেড মানে যেখানে কার্বন কারোর সাথেই আলাদা করে বন্ডের মধ্যে নেই, অর্থাৎ কার্বন যেখানে সিঙ্গেল বন্ডে রয়েছে, সেইটাকে আমরা বলবো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর আনস্যাচুরেশন মানে কার্বন যদি কারোর সাথে ডাবল বন্ডে থাকে, ডাবল বন্ডে থাকে, অথবা কার্বন যদি কারোর সাথে ট্রিপল বন্ডে থাকে, তাহলে এই পুরো জিনিসটাকে আমি বলছি আনস্যাচুরেশন। ঠিক আছে, এইটুকু বোঝা গেল? ম্যাম আরেকবার একটু বলুন। স্যাচুরেশন মানে হচ্ছে যখন কার্বন তার চারটে হাতেই কাউকে না কাউকে ধরে রয়েছে, তাকে আর আলাদা করে সম্পূর্ণ করার নেই, তাকে আমরা বলবো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আনস্যাচুরেটেড হচ্ছে যেই ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড মানে তো একটা চেন, তো সেই চেনের মধ্যে কার্বনের যদি কয়েকটা হাত খালি থাকে, একটা বা দুটো হাত যদি খালি থাকে, তাহলে তাকে আমরা বলবো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। মানে সে অন্য কাউকে ধরে নি, তাই তারা এই ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের সঙ্গে যোগ হচ্ছে। যেহেতু আর একটা হাত দিয়ে কাউকে ধরার নেই, তাই সে দুটো হাতেই ধরে রেখেছে। আমার এই হাতে পেন রয়েছে, এই হাতে হয়তো আমি ডাস্টার রেখেছি, ঠিক আছে, কিন্তু আমার হাতে যদি ডাস্টার না থাকে, তাহলে আমি কি করবো? আমি হয়তো দু হাত দিয়েই এই পেনটা ধরে রাখবো, কিন্তু তার মানে তো এই নয় যে আমি দু হাত দিয়ে ধরে রেখেছি মানে দু হাত দিয়েই ধরে রাখবো। যদি আবার ডাস্টার আসে, আমি কিন্তু আবার ডাস্টারটা এই হাতে ধরবো। তাহলে এই যে আমি দুটো হাতে দুটো জিনিসকে ধরলাম, এটা হচ্ছে স্যাচুরেশন। কিন্তু আমি যদি দুটো হাত দিয়ে পেনকে ধরে রাখছি, সেটা হচ্ছে আমার আনস্যাচুরেশন। বোঝা গেল? তার মানে আমি এখনো সম্পূর্ণ হতে পারবো। বোঝা গেছে এটা? হ্যাঁ ম্যাম। ম্যাম একটা জিনিস দেখবেন ম্যাম, বলুন। যেখানে প্রথমে বললেন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, হুম অক্সিজেনের সঙ্গে তো ডাবল বন্ডে যুক্ত থাকবেই। হুম অক্সিজেনের সঙ্গে ডবল বন্ডে যেখানে যুক্ত আছে সেখানে তো ডবল বন্ড হয়ে আছে, সেটা কি তাহলে কি না, হবে? যদি ডাবল বন্ডের সাথে অক্সিজেনের সাথে যদি যুক্ত থাকে সেটা আলাদা, ঠিক আছে। আচ্ছা কার্বনের আচ্ছা, সাথে যদি সে থাকে, আমি এখানে উদাহরণটা দেখাচ্ছি হ্যাঁ কার্বনের সাথে, ঠিক কার্বন আছে। কার্বন ডাবল বন্ড, কার্বন ট্রিপল বন্ড, এই তো। কার্বন কার্বন ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড এইভাবে যদি শেয়ার করে, তাহলে সেটা হচ্ছে স্যাচুরেটেড, সরি, তাহলে সেটা হচ্ছে আনস্যাচুরেশন, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
এবার আমি যদি দুটোর মধ্যে তুলনা করি কোনটা ভালো কোনটা খারাপ, তাহলে আমাকে মনে রাখতে হবে এই যে আনস্যাচুরেশন এটাই ভালো, হুম, এবং স্যাচুরেটেডটা খারাপ। মানে স্যাচুরেটেড মানে এরা রুম টেম্পারেচারেও সলিড থাকছে। যত বেশি আমরা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নিচ্ছি বা স্যাচুরেটেড ফ্যাটস নিচ্ছি, সেটা আমার বডিতে গিয়েও কিন্তু ওরকম সলিড হয়ে থাকবে। আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস যারা, তারা রুম টেম্পারেচারে লিকুইড থাকে, সেই ফ্যাটটা রুম টেম্পারেচারে লিকুইড থাকে। তার মানে আমি যদি আমার বডিতেও নিচ্ছি, তারা লিকুইড ফর্মে থাকছে। সলিড থাকলে সমস্যাটা কি হবে, তারা আমার ব্লাড স্ট্রিমের মধ্যে, ফ্যাট মানে সে ব্লাড স্ট্রিমে মিশে যাচ্ছে, ব্লাড স্ট্রিমের মধ্যে দিয়ে যখন যাবে তখন বিভিন্ন জায়গায় কিন্তু সে জমে যেতে পারে, যেটা হচ্ছে কোলেস্টেরলের প্রবলেম পরবর্তীকালে দেখা যাচ্ছে, জমে যেতে পারে। কেন? যদি বেশি পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট নেওয়া হয়। সেই জায়গাতে আমরা যদি আনস্যাচুরেটেড ফ্যাট নিই, তাহলে এই জমে যাওয়ার চান্সেস তো থাকবে না, কারণ এরা লিকুইড, এরা কোথাও জমতে পারবে না, এরা আমার বডিতে কাজ করতে থাকবে। ঠিক আছে? এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কেও আবার আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি। সেটা কিরকম? আবার এখানে কার্বনের স্ট্রাকচার দিয়েই দেখাচ্ছি। এরকম অনেকটা চেন রয়েছে এবং দেখা যাচ্ছে কার্বন প্রথমটার সাথে নয়, মাঝখানে সে কারোর সাথে একটা ডাবল বন্ডে রয়েছে, বাকিগুলো যেমন থাকার তেমনই থাকছে। 1 2 3 4 5, হ্যাঁ, এরকম একটা কার্বন চেন আমি ধরে নিচ্ছি। এবার যদি একটা টোটাল ফ্যাটি অ্যাসিড যে চেনটা হচ্ছে, সেই চেনের মধ্যে যদি শুধুমাত্র একটা বন্ড থাকে, একটা আনস্যাচুরেশন থাকে, ডাবল বন্ডও হতে পারে, ট্রিপল বন্ডও হতে পারে, যদি শুধুমাত্র একটাই আনস্যাচুরেশন থাকে, তাকে আমরা বলবো, বিশেষ করে ডাবল বন্ডেই এটা মেজরলি হয়, যদি এরকম একটা ডাবল বন্ড থাকে তাকে আমরা বলবো মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে? মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মোনো মানে ওয়ান, ওয়ান বোঝায় কারণ একটা রয়েছে। আর যদি একটা কার্বন চেনের মধ্যে এরকম অনেকগুলো কার্বন চেন আমি ধরে নিচ্ছি, এবং সেই কার্বন চেনেতে যদি দেখা যায় এখানে হয়তো ট্রিপল বন্ড রয়েছে, 1 2 3 4 1 2, আচ্ছা না সরি, এই পাশটায় দেখাচ্ছি, তাহলে চেনটা আনতে সুবিধা হবে। এরকম যদি দেখি, অর্থাৎ একটা টোটাল যে কার্বন চেন, এই কার্বন চেনের মধ্যে অনেকগুলো আনস্যাচুরেশন রয়েছে, একের বেশি যদি থাকে আনস্যাচুরেশন, তাকে আমরা বলবো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। একটা সিঙ্গেল চেন, একটা সিঙ্গেল ফ্যাটি অ্যাসিড চেন, এর মধ্যে যদি একটাই ডাবল বন্ড আমরা পাই, তাহলে তাকে আমরা, একটা সিঙ্গেল বন্ড যদি আমরা পাচ্ছি, তাহলে তাকে আমরা বলবো মোনো আনস্যাচুরেটেড, এবং সেই জায়গায় যদি আমরা একের বেশি পাই, তাহলে তাকে বলবো পলি আনস্যাচুরেটেড। পলি কথাটার মানেই হচ্ছে অনেক, একের অধিক। ঠিক আছে? এটা বোঝা গেছে? এটার মধ্যে কোনো ডাউট? ডাইস্যাচুরেটেড হয় না? বলো। ডাইস্যাচুরেটেড না, ডাইস্যাচুরেটেড হয় না, মোনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড। এটাকে আমরা ইন শর্ট বলি MUFA, মুফা, আর এটাকে বলি মুফা। এই মুফা মুফা নামটা হয়তো আমরা আর টিভির অ্যাডভার্টাইজমেন্টে দেখেছি, বাট বিষয়টা কি সেটা আজকে বুঝলাম। P for poly, U for unsaturated, F for fatty, A for acid, and মুফা। আর এই যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলছিলাম, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে আমরা ইন শর্ট বলি SFA, S স্যাচুরেটেড, F ফ্যাটি, A ফর অ্যাসিড, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড।
এই টার্ম গুলোকে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এবার যদি আমরা এক্সাম্পল হিসেবে ভাবি, আগে পলি আনস্যাচুরেটেডেরও ভাগ হয় অনেক, সেটাই পরে আসছি। আগে যদি আমরা মুফার এক্সাম্পল ভাবি যে কি কি খাবারের মধ্যে আমরা মুফা পাচ্ছি, তাহলে দেখা যায় যে মুফা আমরা প্রধানত পাচ্ছি যে সিড অয়েল গুলো রয়েছে। হ্যাঁ, সিড অয়েলের মধ্যে আমরা বেশ ভালো পরিমাণে মুফা পাই, যেরকম রাইস ব্র্যান অয়েল, দেন হচ্ছে অলিভ অয়েল, এছাড়াও গ্রাউন্ডনাট অয়েল অর্থাৎ পিনাট, নর্মাল চিনেবাদাম, তার মধ্যেও আমরা মুফা পাচ্ছি। তিল, সিসেম অয়েল, তার মধ্যেও আমরা কিন্তু মুফা পাচ্ছি। আর যদি পুফার কথা বলি, পুফা আমরা কার কার মধ্যে পাচ্ছি? পুফা আমরা বেসিক্যালি চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস এবং সি ফুড যেগুলো থাকে, সেই সি ফুডস এর মধ্যে, পাম্পকিন সিডস এর মধ্যে, তার মধ্যে আমরা পুফা পাচ্ছি। ম্যাম ওইগুলো আবার যদি কাইন্ডলি লিখে দেন তো ভালো হয়, কোনগুলোর কেন? মধ্যে পাচ্ছি মনে রাখতে কোনটা হবে তো, মনে একটু রাখতে হবে লিখে তো, দিলে সবটা বোর্ড ওয়ার্ক করা যাবে না, ওটা নোট করলে ভালো হয়। মনে রাখতে হবে, না হলে পরে যখন রেকর্ডিং যাবে তখন আপনাকে নোট করতে হবে, সব লেখার জন্য নয়, কিছু কিছু মনে রাখাও দরকার। ম্যাম মুফাটা কিসে কিসে থাকে একবার বলুন প্লিজ। মুফা আমরা মুফা পাচ্ছি চীনাবাদামের মধ্যে পেতে পারি, অলিভ অয়েলের মধ্যে পাই, তিল দানার মধ্যে পাচ্ছি। হুম, এগুলোর মধ্যে আমরা মুফা পাচ্ছি। আর মুফা পাচ্ছি বাকি যে সিডস গুলো রয়েছে, পাম্পকিন সিডস, চিয়া সিডস, ফ্লাক্স সিডস, এছাড়াও সি ফুড, ওয়ালনাট, এগুলোর মধ্যে আমরা মুফা পাচ্ছি। আবার এই দুটোর মধ্যেও যদি তুলনা করি, মুফা আর কুফার মধ্যে, তাহলে কোনটা বেটার? এটা। আলটিমেটলি আমরা কি বুঝলাম? এই যে ফ্যাট, এখনো অব্দি যতটুকু ক্লাসিফিকেশন পড়লাম, তার মধ্যে আমরা কি দেখছি যে আমাদের খাবারের মধ্যে ঠিক কোন ধরনের ফ্যাটটাকে নিতে হবে? আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেখান থেকে পাচ্ছি এবং পলি আনস্যাচুরেটেড যেখান থেকে পাচ্ছি, সেই ধরনের খাবার নিতে হবে। হুম, এটা ফ্যাটি অ্যাসিডের একটা ভাগ। এই পুপার এক্সাম্পলটা পুফাকেও একটু বলুন। আবার আমরা পুপার একবার এক্সাম্পলটা বলে দিয়েছি, এতবার বললে হয় না, এতবার বললে হয় না, আপনাকে শুনতে হবে ভালো করে। পলি আনস্যাচুরেটেড কেও যদি আবার আমি ভাগ করি, তাহলে একেও আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি। পলি আনস্যাচুরেটেড কে আমরা দুটো ভাগে ভাগ করছি, এই নামটাও হয়তো আমাদের চেনা। কি কি? একটা হচ্ছে omega-3 ফ্যাটি অ্যাসিড, আরেকটা omega-6 ফ্যাটি অ্যাসিড, আরেকটাও হয় omega-9 ফ্যাটি অ্যাসিড, কিন্তু ওইটা আমরা খুব একটা পাই না বা ওটা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না। কেন omega-3 আর omega-6? এই omega-3 ফ্যাটি অ্যাসিড জাস্ট এদের পজিশনের উপরে, মানে কোন পজিশনে আনস্যাচুরেশনটা তৈরি হয়েছে সেইটার উপরে বেস করে নামটা দেওয়া হয় omega-3, omega-6। এটাও আমাদের জানার দরকার নেই, আমরা কোনটা জানবো? omega-3 আর omega-6 এদের সোর্স গুলো কি রয়েছে এবং এদের আলাদা আলাদা কাজ রয়েছে আমাদের বডিতে। omega-3 ফ্যাটি অ্যাসিডস যেটা থাকছে সেটাকেও আমরা আলাদা একটা নাম দিয়ে বলতে পারি, এবং omega-6 কেও তাই। প্রথমত omega-3 বলছি, omega-3 আমরা কার মধ্যে পাই? ঠিক আছে, omega-3 আমরা বেসিক্যালি পাচ্ছি যে কোনো সিডস, যে সিডস গুলো আমরা খেতে পারি সেই সিডস এর মধ্যে। এই যে বললাম চিয়া সিড, ফ্ল্যাক্স সিডস, এগুলোর মধ্যে আমরা omega-3 বেশ অনেকটা পাচ্ছি। এছাড়াও সামুদ্রিক মাছ, ঠান্ডা দেশের মাছ যেগুলো, সেগুলোর মধ্যে আমরা omega-3 পাচ্ছি। তাদের ঠান্ডা দেশের মাছের যে ফ্যাটটা থাকছে, অর্থাৎ তাদের যে স্কিনটা থাকছে, যে স্কিন অয়েলটা থাকছে, তার মধ্যেও আমরা omega-3 ফ্যাটি অ্যাসিড পাচ্ছি। ঠিক আছে, এই দুটো ভীষণ ভালো সোর্স omega-3 এর। এরপরে যদি সিডস এ আসি, এরপরে যদি নাটস এ আসি, নাটস এর মধ্যে খুব ভালো সোর্স হচ্ছে ওয়ালনাট বা আখরোট, এবং তারপরে আমন্ডস বা কাঠবাদাম, এইগুলোর মধ্যে আমরা omega-3 পাচ্ছি। তাহলে কি কি আমরা আমাদের খাবারে যোগ করব? ফ্ল্যাক্সিড, চিয়া সিড, সি ফুড যদি পাই, যদি না পাই ক্যান্ড আমাদের পক্ষে সম্ভব নয় নেওয়া, তাই জন্য সি ফুডটাকে আমরা যোগ করতে পারি না খুব একটা। তাহলে ফ্ল্যাক্সিড, চিয়া সিডস এবং বিভিন্ন নাটস, ওয়ালনাট, আমন্ডস, এইগুলো থেকে আমরা বেশ ভালো পরিমাণে omega-3 পাই। এবার যদি আসি omega-6, omega-6 কার মধ্যে পাচ্ছি?
যেগুলো কুকিং অয়েল ইউজ করি, সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন অয়েল, সেসেম অয়েল এবং পামকিন সিডস, এইগুলোর মধ্যে আমরা ওমেগা 6 পাচ্ছি। ঠিক আছে, এবার প্রবলেমটা কি হয়, কি আমরা ওমেগা 6টা তো পেয়ে যাই, রান্না করছি, তেল ব্যবহার করছি, সেই তেলের মধ্যে থেকে আমরা ওমেগা 6টা পেয়ে যাই। যেটা পাই না সেটা হচ্ছে এই ওমেগা 3। ওমেগা 6 এখন বিভিন্ন ধরনের অয়েল আমরা ইউজ করছি, রাইস ব্রান অয়েল ইউজ করছি, সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি, বাট বেসিক্যালি যে অয়েলটা আমরা ইউজ করি তার মধ্যে অনেকটা এক্সট্রাকশন থাকে। এই যে অয়েলের কথা বলা হচ্ছে, এই অয়েলটা কিন্তু অ্যাকচুয়ালি সিড অয়েল, মানে আপনি যদি পিওর ফর্মে নিচ্ছেন, হ্যাঁ, সানফ্লাওয়ার সিডস হয়, তাহলে সেইটাকে যখন আমরা ড্রাই রোস্ট করে সেটাকে যখন চিবিয়ে খাচ্ছি, তার থেকে যে অয়েল এক্সট্রাকশনটা আমি করলাম, সেটার মধ্যে আমি সব থেকে ভালো ওমেগা 6 পাবো। পামকিন সিডসও তাই, আমি ড্রাই রোস্ট করে রেখে দিলাম, সেটাকে আমি চিবিয়ে খেলাম, তাতে আমার অয়েল এক্সট্রাকশনটা ভালো হলো। বাট আমরা বাজার থেকে ইউজুয়ালি যেরকম মানে কুকিং অয়েল যেটা কিনে আনছি, তার মধ্যে তো অনেকগুলো রিফাইন করার জন্য তো অনেকগুলো প্রসেস থাকে, তাতে ওমেগা 6 হয়তো পেয়ে যাই, কিন্তু আরো কিছু কেমিক্যালসও তাতে ইউজ হয়। সেই জন্য আমরা ওমেগা 6 এর যে বেনিফিটস গুলো রয়েছে সেগুলোকে বুঝতে পারি না। ওমেগা 6 এর বেনিফিট গুলো বললে আমরা বুঝতে পারবো ঠিক কি কি বেনিফিট রয়েছে, অথচ আমরা রোজ খাওয়ার পরেও সেই বেনিফিট পাচ্ছি না। কিরকম? একটা হচ্ছে আমাদের ওভারঅল গ্রোথের ক্ষেত্রে হেল্প করছে। প্রথম বলবো মেন্টাল হেলথের ক্ষেত্রে। মেন্টাল হেলথের ক্ষেত্রে আমাদের মেন্টাল হেলথটাকে ইমপ্রুভ করতে হেল্প করে এই ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, নেক্সট, চাইল্ড গ্রোথের জন্য হেল্পফুল। যদিও এখন মানে চাইল্ডহুড ফুড যেটা, তার মধ্যে আমরা এখন অনেক এই ধরনের সিডস ইউজ করছি, কারণ এটা চাইল্ডের ওভারঅল গ্রোথ এবং ডেভেলপমেন্ট এবং ইনফ্যান্টের ক্ষেত্রে ওভারঅল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য হেল্পফুল। নেক্সট হচ্ছে হেলদি আইজ, মানে আমাদের ভিশন হেলথের জন্য সাহায্য করছে, ভিশন হেলথটাকে ইমপ্রুভ করতে সাহায্য করছে। হার্ট ডিজিজের রিস্কটাকে কম করতে হেল্প করে। হার্ট ডিজিজ মানে এই যে হার্ট ব্লকেজ হতে পারে বা স্ট্রোকের যে সমস্যাগুলো থাকে সেইটাকে কম করতে সাহায্য করছে। হাইপার টেনশন কম করতে সাহায্য করে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। নেক্সট হচ্ছে ব্যাড কোলেস্টেরল কম করতে সাহায্য করে। নেক্সট টিউমার বা ক্যান্সার, এইগুলোর রিস্কটাকেও কমাতে সাহায্য করছে এই ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, এবং এই যে বেনিফিটস গুলো আমরা দেখছি, এই বেনিফিট গুলো তাহলে কিভাবে পাবো? যখন ওমেগা 6 এর যে সোর্স গুলো রয়েছে সেগুলোকে আমি আমার ডায়েটের মধ্যে অ্যাড অন করবো। ওকে, নেক্সট, এবার যদি ওমেগা 3 এর কথা বলি, ওমেগা 3 আর ওমেগা 6 এর যে বেসিক ফাংশনসটা রয়েছে সেটা কিন্তু আমাদের হার্টের জন্য, দুটোই আমাদের হার্ট হেলথকে ইমপ্রুভ করছে। তার সাথে সাথে ওমেগা 3 আরো কিছু কাজে হেল্প করে। কিরকম? আচ্ছা, এইটা সবাই বুঝতে পেরেছে? এটার মধ্যে কারোর কোনো প্রশ্ন? জি না ম্যাম। কোনো প্রশ্ন? গুড। এরপরে যদি আমরা ওমেগা 6 এ আসি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে আসি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের নাম্বারস অফ বেনিফিটস রয়েছে। তার মধ্যে ফার্স্ট বেনিফিট বলতে পারি মেন্টাল হেলথ। ধরুন অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, এইগুলোকে রেগুলেট করতে, এগুলোকে কন্ট্রোল করতে হেল্প করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আমাদের বডি হ্যাপি হরমোন সিক্রেশনে সাহায্য করছে, আমাদের মুডটাকে ভালো রাখতে সাহায্য করে এই ওমেগা 3। নেক্সট হচ্ছে
প্রেগনেন্সি হেলথ বলতে পারি, অর্থাৎ ডিউরিং প্রেগনেন্সি মা এবং ফিটাস দুজনেরই ওভারঅল ডেভেলপমেন্টে সাহায্য করছে। এবং ওমেগা 3 থেকে আমরা পাই DHA বা ডোকোসা ডোকোসা হেক্সানোইক অ্যাসিড। ঠিক আছে, এই DHA বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। সো ওভারঅল প্রেগন্যান্সি হেলথের ক্ষেত্রে এটা সাহায্য করছে। নেক্সট বলতে পারি আমরা এর পরে মেটাবলিক সিন্ড্রোম নিয়ে জানবো। মেটাবলিক সিন্ড্রোমের রিস্কটাকে কমাতে সাহায্য করে। মেটাবলিক সিন্ড্রোম মানে লাইফস্টাইলের সাথে যে ডিজিজ গুলো রিলেটেড, ডায়াবেটিস, তারপরে থাইরয়েড, কার্ডিওভাস্কুলার অর্থাৎ হার্টের যা যা ডিজিজ রয়েছে, লিভার প্রবলেম, কিডনি ডিসঅর্ডার, এই ডিজিজ গুলোকে, এই ডিজিজের রিস্কটাকে কম করতে সাহায্য করে ওমেগা 3। নেক্সট বলতে পারি বিভিন্ন ধরনের ইনফ্লামেশন। ইনফ্লামেশনকে কমায়, অর্থাৎ ব্যথা, বেদনা, প্রদাহ, ইনফ্লামেশন মানে যেটাকে বলা হয় প্রদাহ, সেইটাকে কমাতে সাহায্য করছে। আমাদের বডিতে কোথাও যদি কোনো ইনফ্লামেশন হয়ে থাকে সেটাকে রিডিউস করতে হেল্প করছে। লুব্রিকেশনে সাহায্য করে, লুব্রিকেশনটাতে হেল্প করছে। কিরকম? আমাদের জয়েন্টের মধ্যে আমরা স্কেলিটাল হেলথে দেখেছিলাম আমাদের যে জয়েন্টস গুলো রয়েছে সেই জয়েন্টস গুলো ফ্লেক্সিবল হয়। কেন হচ্ছে ফ্লেক্সিবল? কারণ এই জয়েন্টস এর মধ্যে একটা ফ্লুইড রয়েছে, সাইনোভিয়াল ফ্লুইড। এই ফ্লুইডটাকে মেনটেন করতে এবং ওভারঅল আমাদের বোন জয়েন্টস গুলোকে মেনটেন করতে, বোন জয়েন্টস এর লুব্রিকেশন, লুব্রিকেশন মানে সেই জায়গাটাকে পিচ্ছিল করে রাখা, স্লিপারি করা, যাতে মুভমেন্ট করতে কোনো প্রবলেম না হয়। এই লুব্রিকেশনে সাহায্য করছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এছাড়াও যদি আলাদা করে বলি তাহলে হয় না, আলজাইমার্স ডিজিজের ক্ষেত্রেও, মানে আলজাইমার্স ডিজিজকে কিছুটা কিছুটা কমাতে সাহায্য করতে পারে। আলজাইমার্স মানে যখন মানুষ ভুলে যায়, যে কোনো কথা সে ভুলে যাচ্ছে, সেটাও আমি এই মেন্টাল হেলথের সাথেও কানেক্ট করতে পারি। এইটাকেও, এই রিস্ক ফ্যাক্টরটাকেও কিছুটা কমাতে হেল্প করছে। এবং বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে অ্যাস্তমার যে প্রবলেমটা থাকে সেটাকেও রিডিউস করতে সাহায্য করে। অর্থাৎ ইনফেকশন রিলেটেড, বাচ্চাদের ক্ষেত্রে অ্যাস্তমার প্রবলেম কি থেকে হতে পারে? তাদের ইনফেকশন থেকে, কোনো অ্যালার্জি থেকে হতে পারে। তাহলে সেই প্রবলেমটাকেও কন্ট্রোলে রাখতে সাহায্য করছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এবং আলটিমেটলি যদি বলি ওভারঅল হার্ট হেলথ, মানে আমার বডির গুড কোলেস্টেরল ইমপ্রুভ করছে, বিপি মেনটেন করতে সাহায্য করছে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, এটা বোঝা গেল? এটার মধ্যে কারো কোনো প্রশ্ন? বেশ ক্লিয়ার তো এটা তাহলে। এবারে নেক্সট আমরা যে টাইপটা পড়বো সেটা হচ্ছে ট্রান্স ফ্যাটি অ্যাসিড এবং সিস ফ্যাটি অ্যাসিড। ট্রান্স ফ্যাটি অ্যাসিড এই নামটা হয়তো পরিচিত নয়, কিন্তু ট্রান্স ফ্যাট এটার সাথে আমরা অনেকেই পরিচিত, কারণ আবারও সেই অ্যাডভার্টাইজমেন্টে আমরা দেখি ট্রান্স ফ্যাট, জিরো ট্রান্স ফ্যাট। কোনো প্যাকেটজাত যে খাবারগুলো আমরা কিনছি সেখানেও লেখা থাকে ট্রান্স ফ্যাট ফ্রি বা জিরো ট্রান্স ফ্যাট, এরকম অনেক কিছু লেখা থাকে। তো ট্রান্স ফ্যাটটা কি বা সিস ফ্যাটি অ্যাসিড এটা কি? এটাও এক রকমের ফ্যাটি অ্যাসিড চেন, যেই ফ্যাটি অ্যাসিড চেনটা আমার নর্মালি আমি যে কার্বন চেনটা পড়ছি বা যে ফ্যাটি অ্যাসিড চেনটা পড়ছি সেটাতেই রয়েছে। এখানেই দেখাই, এটা R1। আচ্ছা, আর লেখা মানে হচ্ছে এটা একটা কোনো গ্রুপকে বোঝাচ্ছে, যেই গ্রুপটা অ্যাড হচ্ছে সেটাকে বোঝাচ্ছে। তো ট্রান্স ফ্যাট কখন হচ্ছে? কার্বনের সাথে তো একটা হাইড্রোজেনও যুক্ত থাকে। এই হাইড্রোজেনের পজিশনটা যদি
দুটো অপোজিট ডাইরেকশনে হয় তাহলে তাকে আমরা বলবো ট্রান্স ফ্যাট। হাইড্রোজেনেটেড ফ্যাট বেসিক্যালি, হ্যাঁ, তাকে আমরা বলছি ট্রান্স ফ্যাট, অর্থাৎ হাইড্রোজেনের পজিশনটা যখন দুটো আলাদা আলাদা ডাইরেকশনে হচ্ছে তাকে ট্রান্স ফ্যাট বলছি। এবং সিস ফ্যাট যদি বলি তাহলে সিস ফ্যাট কোনটা? হাইড্রোজেনের যে পজিশন সেটা যদি দুটো একই দিকে থাকে তাকে বলা হচ্ছে সিস ফ্যাট। আবার এই দুটোর মধ্যে যদি তুলনা করি, একটা ট্রান্স ফ্যাট, ট্রান্স ফ্যাটি অ্যাসিড, আর একটা সিস ফ্যাটি অ্যাসিড, এই দুটোর যদি তুলনা করি তাহলে অবশ্যই সিস ফ্যাটি অ্যাসিডটা বেটার। সিস ফ্যাটি অ্যাসিড মানে এটা বেসিক্যালি আমরা প্লান্ট অয়েল থেকে পাই। যে কোনো প্লান্ট ফুড যেটা রয়েছে তার মধ্যে থেকে আমরা এই সিস ফ্যাটি অ্যাসিডটা পাচ্ছি, যেটা আমার বডিতে খুব তাড়াতাড়ি মেটাবলাইজ হতে পারছে, মানে আমার বডিতে কিন্তু এই জমে থাকছে না, সে তার কাজটা খুব ভালোভাবে করতে পারছে। Whereas trans fat is extremely harmful for the heart health, কারণ এই ট্রান্স ফ্যাট কে আমরা আরো একটা নামে বলে থাকি, which is hydrogenated fat। কেন হাইড্রোজেনেটেড ফ্যাট বলা হচ্ছে? এই সিস ফ্যাট থেকেই কিন্তু ট্রান্স ফ্যাটে কনভার্ট হয়ে যেতে পারে। তার মানে সিস ফ্যাট কি পড়েছিলাম? প্লান্ট অয়েল। সিস ফ্যাট করলাম প্লান্ট অয়েল। প্লান্ট অয়েলের মধ্যে যখন হাইড্রোজেন গ্যাস চালনা করা হয় তার ফলে সেটা অয়েল থেকে হয়ে যায় কনভার্ট ফ্যাটে। ঠিক এই জন্যই আমরা দুটো নাম পড়েছিলাম, অয়েল আর ফ্যাট, এই দুটো নাম পড়েছিলাম, কারণ অয়েলটাকে আমরা হাইড্রোজেনেটেড করে ফ্যাটে কনভার্ট করতে পারি, মানে সলিডে কনভার্ট করতে পারি। কোনগুলো? মার্জারিন, বনস্পতি, যেগুলো প্লান্ট বেসড ফ্যাট। যারা কমপ্লিটলি ভেজিটেরিয়ান, যারা ঘি মাখন এগুলো কিচ্ছু নিচ্ছেন না, তারা তার পরিবর্তে কি নেন? মার্জারিন বা বনস্পতি নিচ্ছেন। সেটাই হচ্ছে এই ট্রান্স ফ্যাট। হ্যাঁ, এই ট্রান্স ফ্যাটটা কিন্তু আমাদের বডির জন্য খুবই ডেঞ্জারাস, ঠিক যেরকম স্যাচুরেটেড ফ্যাট। ট্রান্স ফ্যাট ইজ নাথিং বাট আ টাইপ অফ স্যাচুরেটেড ফ্যাট। ওকে, এই দুটো বোঝা গেল? ম্যাম, এই ট্রান্স ফ্যাট অ্যাসিডটা এটা প্লান্টের একটা ফ্যাট। কেন? Planted কারণ fat। এটা ফ্যাট, কারণ এটা ওই প্লান্টের সোর্স থেকে এটা হয়, কিন্তু এই এটা হাইড্রোজেনেটিক ফ্যাটের একটা আর কি, তাই না? একদম ঠিক আছে ম্যাম, বুঝতে পেরেছি। দুটোই প্লান্ট সোর্স থেকে পাচ্ছি, কিন্তু প্লান্ট সোর্সের ফ্যাট, প্লান্ট সোর্স থেকে তো আমরা কখনো ফ্যাট পাই না। প্লান্ট সোর্স থেকে আমরা সবসময় অয়েল পাই, অর্থাৎ লিকুইড পাই। সেই প্লান্ট সোর্সের অয়েলটাকে যখন আমরা সলিড অর্থাৎ ফ্যাটে কনভার্ট করে দেব, সেটাই হয়ে যাবে ট্রান্স ফ্যাট। প্লান্ট ফ্যাট আর কি ট্রান্সলেট। বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে ম্যাডাম এখানে তাহলে সিস ফ্যাটি অ্যাসিডটাই হলো বেটার। বেটার। এখানে কি একটা এক্সাম্পল দেওয়া যায় ম্যাডাম? সিস ফ্যাটি অ্যাসিড যে কোনো প্লান্ট অয়েল বলতে পারি, মানে ধরুন আপনি সর্ষের তেল ইউজ করছেন সেটাও সিস ফ্যাটের মধ্যে পড়বে। বা যে কোনো প্লান্ট অয়েল, আপনি ধরুন বাদাম খাচ্ছেন, ঠিক আছে, সেটাও সিস ফ্যাটের মধ্যে পড়বে, সবটাই সিস ফ্যাটের মধ্যে পড়বে। এবার যখন আমি সর্ষের তেলটাকেও যদি বারবার করে গরম করছি, তাহলে দেখবেন একটা তেল, যে কোনো কুকিং অয়েলকে যদি আমরা বারবার হিট দিতে থাকি, তাহলে সেখানে কিন্তু সেই অয়েলটা কালো হয়ে যাচ্ছে, তার একটা গন্ধ চেঞ্জ হয়ে যাচ্ছে, অয়েলের টেক্সচারটা সেটা ঘন হয়ে যাচ্ছে এবং কালো হয়ে যাচ্ছে। এই অবস্থাটাকে বলা হয়। ম্যাম তাহলে কি এই যে প্লান্ট ফ্যাটটাকে আমরা স্যাচুরেটেড ফ্যাটও বলতে পারি? প্লান্ট ফ্যাটটাকে, হ্যাঁ ওটাই বললাম, ট্রান্স ফ্যাটকে আমরা স্যাচুরেটেড ফ্যাট বলতে পারি। আচ্ছা, এই যে অয়েলটা কালো হয়ে গেল, ভাগগুলো এই ভাগ, যেটা বলুন ভাগগুলো, এই ভাগগুলো কি এগুলো সবই ওই এমইউএফ এর ভাগ? এটা
মানে না মনো, না, এটা আলাদা ভাগ, এটা আলাদা। এটা আলাদা। মুফা পুফা হয়ে গেছে, মুফা পুফার একটা ভাগ আমরা করে নিয়েছি। আচ্ছা, এটা আলাদা তাই? সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট, ডিপেন্ডিং অন দি স্যাচুরেশন। এটা আমরা ভাগ করেছিলাম। এটা হচ্ছে বলতে পারি আইসোমারিজমের উপরে, ওকে, একই জিনিস কিন্তু তার এটা আলাদা, শুধু হাইপার ডিফারেন্স। সেম গ্রুপ কিন্তু সাইডটা আলাদা। ওকে ওকে। আচ্ছা, যেটা ট্রান্সিডিটি বলছিলাম, আমরা নর্মালি কি বলে থাকি, পোড়া তেল বলি তো কথাটা। সেই পোড়া তেলটা হচ্ছে অ্যাকচুয়ালি র্যান্সিডিটি, বা তেলটাকে আমরা বলতে পারি র্যান্সিড, র্যান্সিড অয়েল। একটা সুস্থ স্বাভাবিক সুন্দর একটা তেলকে যত বেশি আমরা হিট করছি, তার হিটিং পয়েন্ট যত বাড়াচ্ছি এবং তাকে বারবার যখন হিট করছি, যেটা র্যান্সিড অয়েল হয়ে যাচ্ছে, সেটাই কিন্তু ঘুরে গিয়ে আমার ট্রান্স ফ্যাটে কনভার্ট হতে পারে বডিতে, এবং আমার বডিতে ট্রাইগ্লিসারাইড তৈরি করতে পারে। মানে এখানে কিন্তু প্ল্যান্ট ফ্যাট মানে সেটা সলিড হয়ে থাকলো না। সর্ষের তেল, সেটাকে বারবার গরম করার ফলে সর্ষের তেল কি হিসেবে ছিল, মুফা হিসেবে ছিল। হুম। কিন্তু সেটাকে আমি বারবার যখন গরম করছি, তাকে আমি তার ভেঙে যাওয়ার যে ক্যাপাসিটি, সেটাকে কমিয়ে দিলাম। ভেঙে যাওয়ার ক্যাপাসিটি কমিয়ে দেওয়ার কারণে সে আমার বডিতে ট্রাইগ্লিসারাইড হিসাবেই থেকে গেল। আলটিমেটলি সে একটা সিঙ্গেল ফ্যাটি অ্যাসিডে ভাঙলো না, তিনটে ফ্যাটি অ্যাসিডেই থেকে গেল। এই অবস্থাটাকে বলা হয় র্যান্সিডিটি, যেটা আগেন আমার বডির জন্য খারাপ। ঠিক আছে, সেটাকেও আমরা ট্রান্স ফ্যাটে কনভার্ট করে নিচ্ছি। মানে বা যে কোনো ফ্রাইড আইটেম যখন আমরা খাচ্ছি, ভাজাভুজি জাতীয় খাবার যখন আমরা খাচ্ছি, সেটাও কিন্তু কাইন্ড অফ ট্রান্স ফ্যাট। অর্থাৎ ট্রান্স ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট আমার বডিতে যে ক্ষতিটা করছে, আহ এই ভাজাভুজি জাতীয় খাবারটাও কিন্তু আমার বডিতে ওই সেম প্রবলেমটা ক্রিয়েট করতে পারে। ঠিক আছে। অর্থাৎ ম্যাম এখানে বোঝানো যাচ্ছে যে বিশেষ করে যে ফ্যাটটা আমরা সাধারণত মানে প্রচন্ড পরিমাণে হিট দিয়ে এটা হুম চেঞ্জ করা হয়, বিশেষ করে হুম তখন হুম পরবর্তীতে ওইটা মানে হুম। ফ্যাটে পরিণত হয়। তার কম্পোজিশনটাই চেঞ্জ করে দিলাম। ছিল এরকম, চেঞ্জ করে দিলাম। ছিল এত বেশি হিট দিলাম, তার স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিয়ে আমরা এই রকম বানিয়ে দিলাম। হুম। সেটা আমার বডির জন্য খারাপ। ওকে। বুঝতে পেরেছি। ম্যাম টিজির ফুল ফর্মটা একবার বলুন। টিজি হচ্ছে টি ফর ট্রাই, জি ফর গ্লিসারাইড। আমরা এখন ফ্যাটের ডাইজেশনটা করব, ওখানে আরো বেটার আমরা বুঝতে পারবো ওটা। ওকে। আচ্ছা, এবার আরেকটা ভাগ আমরা দেখব, সেটা হচ্ছে এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল আমরা এতে পড়েছি, অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে পড়েছি। কিসের উপরে বেস করেছিল, প্রোডাকশন সিনথেসিসের উপরে বেস করেছিল। এখানেও তাই, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এবং নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড মানে ডিপেন্ডিং অন দ্য সিনথেসিস ইন ইয়োর বডি। হিউম্যান বডিতে যদি সেটা সিনথেসিস হতে পারছে, তাহলে তাকে আমরা বলবো নন এসেনশিয়াল, কারণ তারা খাবার থেকে নেওয়ার কোনো নেসেসিটি নেই, তাই তারা নন এসেনশিয়াল। এবং এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড মানে যারা হিউম্যান বডিতে সিনথেসিস হতে পারছে না, তাই খাবার থেকে নেওয়াটা ভীষণ দরকার, তাদেরকে আমরা বলবো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। তারা এই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, সেই মুফা পুফা, এগুলো হচ্ছে সব এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস অর্থাৎ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডস, এরা কিন্তু আমার বডিতে কখনোই সিনথেসিস হতে পারে না, এদেরকে সবসময় আমাকে খাবার থেকে নিতে হবে, তাই এরা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। আর নন এসেনশিয়াল কোনগুলো, যারা আমার বডিতে তৈরি হতে পারে, যেরকম এখানে দেখাই, পামিটিক অ্যাসিড। কেউ একটা আনমিউট রয়েছেন, মিউট রাখুন প্লিজ। পামিটিক অ্যাসিড এবং স্টিয়ারিক অ্যাসিড, এরা নর্মালি আমার বডিতে সিনথেসিস হতে পারে, কোনো দরকার নেই আলাদা করে নেওয়ার, কিন্তু তাও আমরা নিয়ে ফেলি। কখন নিই, এই পামিটিক অ্যাসিডকে কিভাবে নিই, অ্যাজ পাম অয়েল। নামটা চেনা কিসের জন্য,
আমরা যখন ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাচ্ছি সেখানে অনেক সময় এই পাম অয়েল ইউজ করা হয়, যেখান থেকে আমরা পাচ্ছি পামেটিক অ্যাসিড। আমার বডিতে প্রয়োজন নেই, কারণ বডি তৈরি করে নিচ্ছে। আলাদা করে আবার যখন আমি নিচ্ছি সেটা আমার বডির জন্য এক্সেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা বোঝা গেল? জি ম্যাম, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। ভেরি গুড। আচ্ছা, সরি। এইখানে অলরেডি আমরা ওমেগা 6 এবং ওমেগা 3 এর যে সোর্সেস গুলো রয়েছে সেগুলোকে মানে লিস্ট আউট করে দিয়েছি, যাতে করে আমাদের বুঝতেও সুবিধা হয় যে ঠিক কোন ফুডস গুলো আমরা নিব। মানে আমরা ফ্যাট যখন নিচ্ছি, এবারে হচ্ছে আসল কথা, যে এই যে প্রথমেই বলেছিলাম ফ্যাট আমরা নিচ্ছি, কিন্তু সেই ফ্যাটটা সবসময় আমরা ভুল ভাবে দেখি। ফ্যাটটাকে আমরা সবসময় ভাবি যে একটা খাবারে ফ্যাট দিচ্ছি মানে তার টেস্টটা খুব ভালো হবে, কিন্তু সেটা আমার শরীরের জন্য ভালো নয়, একেবারেই সেটা নয়। আমরা ফ্যাটটাকে কি হিসেবে নিই? আমরা ফ্যাটকে কিন্তু সবসময় নিচ্ছি ইদার সেটাকে ট্রান্স ফ্যাটে কনভার্ট করে নিয়ে ফেলছি, বা স্যাচুরেটেড ফ্যাট হিসেবে নিচ্ছি, ঘি বাটার এইগুলো নিচ্ছি, অথবা আমরা নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস গুলোকে নিয়ে ফেলছি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নেওয়া দরকার কোনটা? এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, মানে ওমেগা 3 আর ওমেগা 6 নেওয়া দরকার। সেটা আমরা নিচ্ছি না, ইউজুয়ালি আমরা সেই তার যে বেনিফিটটা রয়েছে সেই অনুযায়ী তাকে আমরা নিচ্ছি না। ফলে আমরা ভাবছি ফ্যাট আমাদের শরীরে কোনো দরকার নেই, বরং ফ্যাট নিলে আমার শরীরে সমস্যা পাচ্ছে। কিন্তু ফ্যাট নিলে যে কারণগুলো, যে বেনিফিটস গুলো আমাদের হবে, সেই বেনিফিট গুলোর জন্য আমরা যে ফ্যাটটা নেওয়ার কথা সেটা আমরা নিচ্ছি না। বোঝা গেল? ক্লিয়ার হলো তো এগুলো? জি ম্যাম। ওকে, আচ্ছা। আর তো মোটামুটি এইদিকে ফ্যাটের ক্ষেত্রে আর খুব একটা কিছু নেই আমাদের। উম, ঠিক আছে, এরপরে ফাংশনস গুলো রয়েছে। আচ্ছা, ফাংশনস গুলো আজকে আমি শুরু করব না, আজকে শুরু করলে অনেকটা বুঝতে অসুবিধা হবে। আমি কোলেস্টেরলে আসি আগে। কোলেস্টেরলের ক্ষেত্রে আমরা যেহেতু বারবার করে কোলেস্টেরল নামটা পড়ছি, এই যে ট্রান্স ফ্যাট, সিস ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট, এইখান থেকে কোলেস্টেরলটাকে আমরা রিলেট করতে পারবো কিভাবে? আমার বডি কোলেস্টেরল তৈরি করে, সিনথেসিস করে। কে সিনথেসিস করে? আমার লিভার। কিভাবে সিনথেসিস করছে? খাবার থেকে যে ফ্যাটটা পাচ্ছি, অর্থাৎ খাবার থেকে যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডটা আমি পেলাম, সেটা আমার বডি কিন্তু নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করতে পারে, কোলেস্টেরল সিনথেসিস হয়। লিভারের মধ্যে এই কোলেস্টেরলটা সিনথেসিস হয় এবং লিভার থেকে সেটা আমার ব্লাড ভেসেলে অ্যাবজর্ব হতে থাকে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, আমরা যেরকম ফুড নেব আমার লিভার সেরকমই কিন্তু কোলেস্টেরল সিনথেসিস করবে। অর্থাৎ আমরা বাইরে থেকেও প্রচুর ফ্যাটস নিচ্ছি বা স্যাচুরেটেড ফ্যাটস প্রচুর পরিমাণে নিচ্ছি। লিভার কিন্তু জানে না, লিভার তার নিজের যা কাজ সে সেটা করে দিচ্ছে, কোলেস্টেরল সিনথেসিস করা চেষ্টা করছে, এবং কোলেস্টেরল সিনথেসিস করা দরকার, কারণ আমাদের বডির হরমোনাল ব্যালেন্স ঠিক রাখার জন্য, বেশ কিছু হরমোনস তৈরি করার জন্য, হরমোনাল ফ্যাক্টরস তৈরি করার জন্য কোলেস্টেরল সিনথেসিস দরকার। ভিটামিন ডি, সেটার সিনথেসিসের জন্য কোলেস্টেরল সিনথেসিস ইজ ইম্পর্টেন্ট। তাই লিভার তার কাজটা করছে, আমরা সেটা না বুঝে বাইরে থেকে নিচ্ছি, যার ফলে আমাদের বডিতে দু রকমের কোলেস্টেরল আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এলডিএল, আরেকটা হচ্ছে এইচডিএল। কি হচ্ছে? যখন লিভার এলডিএলটাকে পাঠাচ্ছে, ঠিক আছে, লিভার এলডিএলটাকে পাঠাচ্ছে, সেই এলডিএলটা চলে আসছে আমার ব্লাড ভেসেলের মধ্যে। আবার আমি খাবার যেগুলো খাচ্ছি, যা যা ভুলভাল খাবার দাবার আমি খাচ্ছি, সেইটাও কিন্তু আমার ব্লাড ভেসেলের মধ্যে আসছে। ন্যাচারালি আমার ব্লাড ভেসেলে তখন ব্যাড কোলেস্টেরলের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে খাবারের মধ্যে থেকে ভালো কোলেস্টেরলটাকে নিতে হবে, অর্থাৎ যারা আমার বডিতে ভালো কোলেস্টেরলটাকে বাড়াতে পারে। কারা বাড়াতে পারে? এইচডিএল। এইচডিএল কোলেস্টেরল ইজ নোন অ্যাজ হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। নামটা নোট করে রাখি। এলডিএল মানে লো ডেনসিটি লাইপোপ্রোটিন। লাইপোপ্রোটিন আমরা প্রথমেই শুনেছিলাম কম্পাউন্ড লিপিডে,
আর HDL অর্থাৎ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। ঠিক আছে, আরেকটাও হয় VLDL, very low density লাইপোপ্রোটিন। মানে কি, লাইপোপ্রোটিন মানে কি রয়েছে, লিপিড আর প্রোটিন। লো ডেন্সিটি মানে প্রোটিন কম, লিপিড বেশি, এটাকে বলা হচ্ছে লো ডেন্সিটি। প্রোটিনের ঘনত্ব কম এবং যার ফলে লিপিড বেশি বেশি যোগ হয়েছে। আর হাই ডেন্সিটি মানে প্রোটিন বেশি, প্রোটিনের ঘনত্ব বেশি, লিপিডের ঘনত্ব কম, যার কারণে এটা আমার বডিতে বেশি বেনিফিট দিচ্ছে। এই HDL যত আমার থাকবে ব্লাডের মধ্যে, ও কি করবে, এই যে হাই কোলেস্টেরলের যে প্রবলেম, হাই কোলেস্টেরল মানে LDL, তাকে ব্লাডের মধ্যে জমতে দেবে না। যত বেশি LDL বাড়তে থাকবে, সেটা শুধুমাত্র যে ব্লাডে জমবে তা নয়, যাদের হাই কোলেস্টেরলের প্রবলেম তাদের কিন্তু সেটা লিভারকে এফেক্ট করছে, লিভারেও ফ্যাট জমা হচ্ছে এবং ফ্যাটি লিভারে কনভার্ট হতে পারে পরবর্তীকালে। আলটিমেটলি আমাদেরকে খাবারের মধ্যে থেকে HDL যুক্ত যে খাবারগুলো সেইগুলোকে নিতে হবে। আবারও ঘুরে ফিরে কোন খাবারে HDL পাবো, ফ্ল্যাক্সিড, চিয়া সিড পাবো, বলতে যারা আমার গুড কোলেস্টেরলকে এনহ্যান্স করবে, ব্লাড স্ট্রিমে গুড কোলেস্টেরল পাঠাবে। ফ্ল্যাক্সিড, চিয়া সিডস, আমন্ডস, ওয়ালনাট, এছাড়াও সয়াবিন, সয়াবিনের যে দানা, সেই সিডস, পালসেস, লেগিউমস, এগুলোর মধ্যে থেকে আমরা সবসময় গুড কোলেস্টেরল পাবো। ঠিক আছে, এটা বোঝা গেল? এটার মধ্যে কারো কোনো ডাউট? ওকে, ভেরি গুড। এবার আরেকটা বিষয় হচ্ছে, এই যে LDL-টা আমরা কোন খাবার থেকে বেশি পাবো, সেটাও একটা ফ্যাক্টর। যেরকম গুড কোলেস্টেরল আমরা বললাম, সেরকম ব্যাড কোলেস্টেরলটা কোথা থেকে পাবো, লিভিং বডি থেকে, অর্থাৎ অ্যানিমাল ফ্যাট থেকে কিন্তু আমরা বেশি করে ব্যাড কোলেস্টেরল পাই। কারণ লিভিং বডি মানেই তারা কোলেস্টেরল সিনথেসিস করছে। অ্যাজ আ হিউম্যান উই আর অলসো সিনথেসাইজিং কোলেস্টেরল। সেম, যে কোনো লিভিং বডি, অ্যানিমাল বডিও কিন্তু তার বডিতে কোলেস্টেরল সিনথেসিস করছে। তখন তাই ট্রাইগ্লিসারাইড উৎপন্ন হয় বেশি, ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হবে। এবং যে কোনো অ্যানিমাল ফ্যাট যখন আমরা নেব, সেখান থেকে কিন্তু আমাদের LDL কনভার্সনটা হতে পারে, LDL পার্সেন্টেজটা বেশি হতে পারে। বিশেষ করে এক্ষেত্রে সেই কারণেই কারোর যদি কোলেস্টেরলের প্রবলেম থাকে, তাদেরকে কি বলা হয়, রেড মিট খেতে বারণ করা হয়। কারণ রেড মিটের মধ্যে ফ্যাট পার্সেন্টেজ বা স্যাচুরেটেড ফ্যাট অনেকটা বেশি, যেটা আমার ব্লাডের মধ্যে ব্যাড কোলেস্টেরলটাকে এনহ্যান্স করে দেয়। ঠিক আছে, ক্লিয়ার হলো এগুলো? জি ম্যাম, বুঝতে এটার পেরেছি। মধ্যে কারোর কোনো প্রশ্ন নেই তো? ওকে, হ্যালো ভেরি গুড। হ্যাঁ বল, হ্যাঁ ম্যাডাম, গুড আফটারনুন। বলুন। হ্যালো, হ্যাঁ ভালো আছেন তো? বলুন। অ্যাকচুয়ালি আপনি ক্লাসগুলো এত ভালোভাবে করেন, মানে আমরা সেইভাবে হয়তো অ্যাটেন্ড করতে পারি না, মানে বিশেষ করে কাজের মধ্যে থাকি তো। এবার পরে রিভিউ দেখে নিই ক্লাস থেকে ম্যাম। অ্যাকচুয়ালি আমরা স্টাডিটা কিভাবে করব, কারণ এটা তো আমাদের করতেই হবে, কারণ এক্সাম সামনেই আছে, প্লাস কিছু কিছু ক্লাস অ্যাবসেন্ট করে গেছি, প্লাস পরেও জয়েন করেছি। একটু যদি কাইন্ডলি যদি একটু অ্যাডভাইস। রেকর্ডিং ভিডিওগুলো দেখুন আপনি, হ্যাঁ, আর রেকর্ডিং ভিডিওগুলো দেখছি ম্যাম। পিডিএফ গুলো ভালো করে পড়ুন। পড়াশোনার ধরনটা যদি মনে করেন, তাহলে পুরোটাই যেহেতু MCQ থাকে, সেই জন্য হ্যাঁ হ্যাঁ, MCQ প্যাটার্ন যেটা থাকে সেটা কিন্তু কখনোই স্ট্রেট কোয়েশ্চেন থাকে না ম্যাক্সিমাম। তাই আচ্ছা ক্লাস থেকে আপনি যেটা বুঝছেন সেই অনুযায়ী প্রশ্ন থাকবে। মানে ধরুন কারো কোলেস্টেরল রয়েছে, তো আপনি কোন খাবারটা তাকে বেশি দেবেন, হাই আচ্ছা কোলেস্টেরলের প্রবলেম রয়েছে, কোন খাবারটা বেশি দেবেন। সেখানে 4টে অপশন দেওয়া থাকতো, তার মধ্যে আপনাকে বুঝতে হবে যে কোনটা দিলে তার HDL-টা বাড়তে পারে। হুম, তো সেটা বুঝে আপনাকে আনসার করতে হবে। তার জন্যই PDF এবং ক্লাসটাকে খুব ভালোভাবে ফলো করা, মানে ভালো করে বোঝা, যে জিনিসটা আমরা করছি সেটাকে যাতে আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে আনসার করতে পারবো। আচ্ছা আচ্ছা। মানে actually চিকিৎসা চিকিৎসা জগতেই আছি, সয়াবিন দানা, এটা বিশেষ করে মডার্ন মেডিসিন প্লাস হচ্ছে আপনার আয়ুর্বেদিক দুজন মেডিসিন। একসাথে বললে আমরা বুঝতে পারবো না।
হ্যালো ম্যাডাম, বলুন। অ্যাকচুয়ালি আমি ট্রিটমেন্ট জগতেই আছি। এবারে বিশেষ করে মডার্ন মেডিসিন প্লাস হচ্ছে আয়ুর্বেদিক মেডিসিনের উপর থেকেই ট্রিটমেন্ট করি। সেই জায়গাতে আমার ক্লাসটা খুব বেশি বেশি ইম্পর্টেন্ট। আর আমার তো বেশি চিন্তা থাকে যে এক্সামটা পাস আউট, বিশেষ করে কিভাবে না করবো না, বা পাস কিভাবে। কেন করবেন না, পাস অবশ্যই করতে পারবেন। কোনো আর আপনার সমস্যা ক্লাসগুলো নেই। এত ভালো লাগে, মানে একদম খুব সিম্পল ভাবে বোঝানো। মানে আমরা তো অ্যাকচুয়ালি পড়াশোনা অনেক আগেই ছেড়ে এসেছি, কিন্তু এখনো সেই সময় পাই না বলে, কিন্তু কিভাবে হুম। করবো সেটাই ভাবছি। একটু না না, স্টাডির যদি কোনো একটু ম্যাটার অসুবিধা নেই। আপনি বলে দেন। অসুবিধা কোনো কিছু হবে না অসুবিধা ম্যাম ম্যাম? নেই। না না, প্রবলেম কিছু না। আপনাকে ওই বারবার করে, এমনকি ক্লাস হয়ে যাওয়ার পরেও যারা ক্লাসে অ্যাটেন্ড করছেন তাদের জন্যও তাই, যখনই রেকর্ডেড ভিডিওটা আপলোড হচ্ছে আরো একবার সেটাকে দেখে নেওয়া। হ্যাঁ, তাহলে আচ্ছা আমরা আচ্ছা যেটা বুঝেছি সেটা আরেকবার রিভাইজ করে নিতে পারবো, এবং সেকেন্ডলি ক্লাস হয়ে যাওয়ার পরেই আমরা পিডিএফ আপলোড পাচ্ছি, সেই পিডিএফটাকে একবার গো থ্রু করা। যেটা বুঝলাম আচ্ছা সেটা পিডিএফ এর মধ্যে প্রতিটা লাইন বাই লাইন ভালো করে গো থ্রু করা, তাহলে আমরা জিনিসটাকে আরো ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারবো। আচ্ছা আচ্ছা ম্যাডাম, ওই যারা ফার্স্ট মানে আমাদের আগের ব্যাচ ছিল তাদেরও হুম। প্র্যাকটিক্যাল হচ্ছে, সেম আমাদেরও প্র্যাকটিক্যাল থাকবে তাই না? হবে, হ্যাঁ হ্যাঁ, সবই। এবং মাল্টিপল চয়েস সব কোশ্চেন তাই তো? দিদি হুম। দিদি আমি হ্যাঁ, জিজ্ঞেস বলুন। করছিলাম যে সয়াবিন গোটা আর হলো সয়াবিন দানা, এটার মধ্যে হুম। এই ভালো কোনটা, বা দুইটাই কি নেওয়া সয়াবিনের যাবে না দানাটা, একটা? সয়াবিনের সয়াবিনের দানা। দানাটা নিতে পারি, সয়াবিন গোটাটাও নিতে পারে। সয়াবিনের গোটাটা হচ্ছে সয়াবিনের মিল্ক এক্সট্রাক্ট করার পরে যে ফাইবারস গুলো পড়ে থাকছে সেটাকে ওইভাবে প্রসেস করা হয়। তো আপনি ওটাও নিতে পারেন, না হলে সয়াবিন দানা যদি আমরা নিতে পারি সেটা নিতেই পারি। ওরকম কোনো স্পেসিফিকেশন নেই যে শুধুমাত্র দানাটাই নিতে হবে, সয়াবিনটা নিলে হবে না, সেটাও নেওয়া যাবে। তবে ম্যাম থ্যাংক ইউ। আপনার ক্লাসগুলো দানাটা আরো অনেক বেশি সহজ করে, নিউট্রিশিয়াস। ম্যাম ম্যাডাম আপনার আরেকটা কথা ক্লাসগুলো অনেক বলছি, সহজ সহজ করে। আচ্ছা, আশিস ডাইজেস্টিভ কুমার বাবু সিস্টেম কিছু বলছেন। আরেকবার বলে দেবেন? মানে ডাইজেস্টিভ সিস্টেমটা কি আরেকবার পড়ানো হবে? হ্যাঁ, আমাদের ডাইজেস্টিভ না সিস্টেমটা তো খুব ইম্পর্টেন্ট। না, আর পড়ানো হবে না ডাইজেস্টিভ সিস্টেম। এরপরে আপনাদের এই যে এক একটা করে যে আমরা পার্ট গুলো বলছি, প্রত্যেকটা ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর যে ডাইজেশন বলছি, সেখানেই হুম। আমরা ওগুলোকে আরেকবার রিভাইজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো ম্যাম, ম্যাম ওই আচ্ছা, আশিস কুমার বাবু কিছু বলছিলেন, বলুন। হ্যাঁ ম্যাম আপনার ক্লাসগুলো অনেক ভালো, কিন্তু এত মানে মোটামুটি খুব সহজ করে বুঝিয়ে দেন, খুব ভালো লাগে আমার। এবং আমি Thank you. কয়েকবার রিভিশন দেই এবং আমি নোট করে ফেলি, সবগুলো নোট আমি করে ফেলেছি। হুম, খুব ভালো লাগে ম্যাম, খুব ভালো লাগে, আমি বুঝতে you. পারি ম্যাম আপনার ক্লাসগুলো। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ম্যাম আমাকে ম্যাম, শুনতে পাচ্ছেন? ম্যাম একটা কোশ্চেন। হ্যাঁ, হ্যালো, বলুন। বলুন, বলছি ওই রেজিস্ট্যান্স স্টার্চটা নেওয়ার পরে যেদিন ওই এটা করবে ডায়াবেটিসটা তার মাপতে sugar হবে, হ্যাঁ, হুম। তো ওইটা সকালবেলায় নেওয়ার পরে 2 ঘন্টা পরে মাপলে হয় না ওটা? হ্যাঁ, তাও করতে পারেন। হ্যাঁ, সেটাই জিজ্ঞেস। থ্যাংক ইউ। ম্যাম এই গত ক্লাসে যে হিমোগ্লোবিন বলেছিলেন যে কনজুগেটেড প্রোটিন, তো এটাতে হুম। গ্লোবিনটা তো হচ্ছে প্রোটিন তাই না? হিমোগ্লোবিনটা এক ধরনের কনজুগেটেড প্রোটিন। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে গ্লোবিনটা তো সরাসরি প্রোটিন। গ্লোবিনটা প্রোটিন, হিমটা হচ্ছে একটা নন প্রোটিন পার্ট, আয়রন জাতীয় একটা পার্ট, এবং সেটা দুটো একসাথে কম্বাইন করে হচ্ছে হেমোগ্লোবিন, which is a conjugated protein. আচ্ছা, তাহলে হেমোটা হচ্ছে আয়রন জাতীয় গ্রুপের কিছু একটা হবে, এরকম কিছু না? হ্যাঁ, আচ্ছা হিমটা হচ্ছে আয়রন পার্ট আর গ্লোবিনটা হচ্ছে প্রোটিন পার্ট। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। মানে ম্যাম পরে রেকর্ডের ক্লাসগুলো দেখে না সবকিছু আপনার কথাগুলো বোঝা যায়, খুব ভালো লাগে। আর প্রথম রেকর্ডেড ক্লাস বোধহয় আপনাদের 12 সেপ্টেম্বর অবধি আপলোডেড হয়েছে। হ্যাঁ, আজকে কাল 12 বাদে সব সেপ্টেম্বর চলে অবধি এসেছে। হয়তো আপলোড হয়েছে। এরপরে বোধহয় পুজোর আগে যে ক্লাসগুলো হবে সেটা হয়তো পুজোর আগে আপলোড হয়ে যেতে পারে। জানি না, আমি আপাতত সেরকমই ইনফরমেশন পেয়েছি, পুজোর আগে হয়তো আপলোড হয়ে যেতে পারে বাকি ক্লাসেস গুলো। ঠিক আছে। হ্যালো ম্যাম, একটা কোশ্চেন করছি। বলছি ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ওইটাকে কি কোনো ডায়েটের সাহায্যে, মানে ডায়েট করে? আগের দিন আমরা বললাম অ্যানিমাল ফুডকে পুরো বন্ধ, এবং তার সাথে ফাইবার জাতীয় খাবারকে ইনটেক করা। ওকে, প্রোটিন জাতীয় খাবারের মধ্যে মানে প্লান্ট প্রোটিনে কোনো অসুবিধা নেই, শুধুমাত্র অ্যানিমাল প্রোটিন বন্ধ। অ্যানিমাল প্রোটিন বন্ধ এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেটস এবং ফাইবারকে ইনক্লুড করা। ঠিক আছে। বিশেষ করে ইউরিক অ্যাসিডে তো ম্যাম ওই যে ক্রিস্টাল গুলো যেন জমা না হয়, সেই জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে, ওই খাবারে আমাদের খেতে হবে। ঠিক আছে ম্যাম। একেবারে
ম্যাডাম আরেকটা লাস্ট প্রশ্ন আমি করছি, ধরুন কারোর শরীরের মধ্যে ধরুন ফ্যাট যে নিচ্ছে, সে ফ্যাটটা যদি মানে অ্যাবজর্পশন না হয়, ধরুন তার যদি আউট হয়ে যায়, ধরুন সেটা তার ক্ষেত্রে কি ক্ষতি হতে পারে, বা ধরুন সেটা কিভাবে সে তার ডেভেলপমেন্ট করতে পারে? করবো আমরা পরে, এরপরে এগুলো নিয়ে আলোচনা করবো। আচ্ছা আচ্ছা। ম্যাডাম হ্যালো পূজা ম্যাম। আমার একটা কথা ছিল। পূজা উপলক্ষে কি বন্ধ বলুন। থাকবে? হুম? পূজা উপলক্ষে কি বন্ধ থাকবে? পুজো উপলক্ষে হ্যাঁ, পুজোর ওই উইকটা বন্ধ থাকবে। এক ম্যাম সপ্তাহ আমি আপনাদের একজন ক্লাস আপলোডেড থাকবে, তখন দেখে নিতে পারবেন। নেক্সট উইকে ক্লাস থাকবে, তারপরের উইকে ক্লাস বন্ধ থাকবে। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। বলুন। প্রশ্নটা হচ্ছে আমি আজকেই প্রথম জয়েন করলাম, আর এই কোর্সে আচ্ছা, কটা ক্লাস হয়ে গেছে? এইখানে আমরা তাও মোটামুটি দুটো, আমরা এখনো অব্দি যে কটা টপিক 10টা কভার মনে করেছি, হয়। 4টে টপিক আমরা কভার করেছি। আচ্ছা আচ্ছা। 11টা ক্লাস। কভার করেছি। আচ্ছা, হ্যাঁ 11টা, যাই হোক আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে মোটামুটি আমরা 4টে টপিক কভার করেছি। ওগুলো আপনি একবার একটু রেকর্ডেড ভার্সনস গুলো চেক করে নিন, তাহলে আমার মনে হয় বেটার হবে। ঠিক আছে, আপনার স্টুডেন্ট প্রোফাইল থেকে গিয়ে আপনি একটু রেকর্ডিং গুলো চেক করুন। আর তার একটা বিষয়, যেহেতু হুম আমি একটু এজেড ব্যক্তি, আমি রিটায়ার্ড পার্সন, আমি প্রাইমারি স্কুলে হেড টিচার ছিলাম। আমি হুম এই নিউট্রিশনের ব্যাপারে একটা কোর্স করার জন্য খুঁজছিলাম, নিজেই হুম। খুঁজে কিন্তু আমি এখানে এসেছি। ঠিক আছে, আচ্ছা এখন আচ্ছা। বয়সটা তো অনেকটা হয়ে গেছে, কিন্তু ইচ্ছাটা প্রবল আছে। হুম আশা হুম। করি লক্ষ্য পূরণ আমার হবে। আশা করি আপনাদের একটা প্রত্যেকের ওটা কোনো ব্যাপার না, সহযোগিতা এজটা পাবো। মানে রিটায়ারমেন্ট এবং এজটা কোনো ফ্যাক্টর না। না, কারণ এই প্রিভিয়াস ব্যাচ গুলোতে বলছি 70 আপ, 77, আমার 72 72। এরকমও রয়েছেন। হ্যালো, একটা কথা ছিল। আচ্ছা, হ্যালো ম্যাম। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যালো ম্যাম। হ্যালো। ওকে, ম্যাম হ্যাঁ একটা বলুন। প্রশ্ন। হ্যালো। বলুন বলুন। হ্যালো ম্যাম। হ্যাঁ প্লিজ, হুম আমি যেটা জিজ্ঞাসা করতে চাইছি সেটা হচ্ছে যে এই যে ক্লাসটা যে শুরু হচ্ছে, যে আপকামিং যে ক্লাসগুলো হচ্ছে, হুম তার কি হুম। পিডিএফটা যদি একটু আগে, জাস্ট একদিন আগে যদি আপলোড করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় ইট উইল বি বেটার ফর আস, অ্যাটলিস্ট তো গো থ্রু করে না, ক্লাসটা অ্যাটেন্ড করা পিডিএফ যায়। ইউজুয়ালি আপলোড করা হয় না, কারণ আপাতত হচ্ছে আমরা যেটা বুঝবো সেই অনুযায়ী আমরা পিডিএফ আপলোড করব, মানে সেই অনুযায়ী তারপরে আমরা পিডিএফটা করব। আগে আমরা একটু দেখে নেব চ্যাপ্টার্স গুলো, বা না যেটা না, বুঝে আমি নেবো, আমি তাও কি আমি বলছি দেখছি যে যদি সম্ভব হয় তাহলে দেখবো সেটা। হুম হ্যালো ম্যাম। ক্লাস হয়েছিল? হুম। ম্যাম গত বুধবারে কি ক্লাস হয়েছিল? গত বুধবার না, গত বুধবার ছুটি ছিল। হ্যালো ম্যাম। হুম হ্যালো বলুন ম্যাম। বলুন। হ্যাঁ বলছিলাম, আমি এটা নিয়ে আজকে দুটো ক্লাস করলাম। হুম তো বুধবারের দিন তো ওটা ছুটি ছিল, বিশ্বকর্মা পূজার ছুটি ছিল। হুম তো আমি বলছিলাম এই সবগুলো ক্লাস তো দুটো ক্লাস তার আগেও অনেকগুলো ক্লাস হয়ে গেছে। তো হুম তার মধ্যে আমরা তো অ্যাটেন্ড করতে পারি না সেখানে। তো যাই হোক, হুম। একটা একটা দিন এই ছুটির দিনটা আর একটা দিন কোনো বাড়িয়ে মোটামুটি একটা রিপিট ক্লাস করা যায় না ম্যাম? ছুটির দিনটা আরেকটা দিন বাড়িয়ে বলতে বুঝলাম না। মানে বুধবার দিন একটা ক্লাস হওয়ার কথা, ডেটটা ছিল, সেটা তো ওই রকম বিশ্বকর্মা ভাবে পুজোর হয় ছুটি না, ছিল। এটা এটা এরকম ভাবে হয় না যে একটা দিন ছুটি আছে বলে তার বদলে আরেকটা ক্লাস করানো হলো। পরপর পরপর ক্লাস যেরকম থাকে ওইভাবেই হবে। হ্যাঁ, ওরকম মানে ক্লাস ম্যানেজ দেওয়ার মতন তো কোনো সিস্টেম নয় এটা। আচ্ছা যাই হোক ঠিক ম্যাম, আছে, একটা বললাম, আর একটা আমার রিকোয়েস্ট, যে একটা একদিন এই সবগুলো ক্লাস কি একদিন করা যায় না ম্যাম? যে রিপিট ক্লাস একদিন করা একটা যায় না। কথা বলছি। সেটা পরীক্ষার আগে একবার যে যে চ্যাপ্টার্স গুলো থাকবে সেটার উপরে একটা অল ওভার রিভিশন ক্লাস করানো হয়। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, নমস্কার, Okay, ভালো থাকুন। ঠিক আছে, আজকের মতন আমরা এখানেই শারদীয় করছি তাহলে শুভেচ্ছা ম্যাম ক্লাসটা। সবাইকে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা নেক্সট নমস্কার ম্যাম, শারদীয়ার আগে আরো নমস্কার। একদিন দেখা করছি। আরো একদিন ক্লাস হচ্ছে আমাদের, নেক্সট বুধবার ক্লাস রয়েছে।